আজ আমাদের আলোচ্য বিষয় পল্লীকবি জসীমউদ্দীন রচিত অষ্টম শ্রেণীর কবিতা গড়াই নদীর তীরে। জসীমউদ্দীন, কবি জসীমউদ্দীন, যিনি পল্লী কবি হিসাবে খ্যাত, জন্মেছিলেন বাংলাদেশের ফরিদপুরে। তার কবিতায়, তার লেখায় পল্লীর অপরূপ রূপ ধরা পড়েছে। পল্লী বাংলার যে অপরূপ সৌন্দর্য, তাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি তার লেখায়, যে সবাই তাকে পল্লী কবি হিসাবেই চিনেছেন। আজকের যে কবিতাটা আমাদের আলোচ্য বিষয়, গড়াই নদীর তীরে, এই গড়াই নদী এটিও কিন্তু বাংলাদেশেই অবস্থিত। বাংলাদেশের প্রধান নদী পদ্মা, পদ্মার শাখা নদী হলো গড়াই নদী। কবিতাটি পড়তে গেলে আমরা দেখতে পাই আমাদের পাঠ্য বইয়ের একটা সুন্দর গ্রাম বাংলার বা পল্লী বাংলার ছবি কবি ফুটিয়ে তুলেছেন। একটি নদী বয়ে চলেছে, নদীর তীরে একটি বাড়ি, বাড়ির উঠোনে মাচা, তারপর উঠোনে কিছু পাখি চড়ছে, চারিপাশে গাছপালা। একটা পল্লী বাংলার ছবি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। গড়াই নদীর তীরে কুটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে ঘিরে। গড়াই নদীর তীরে একটি কুটির রয়েছে, একটি মাটির বাড়ি, খড়ের চাল বা পাতার চাল। সেই বাড়িটার চারিপাশে লতা পাতা ঘিরে রেখেছে এবং কিছু বুনো ফুল ফুটে রয়েছে। যেন মনে হচ্ছে যে এই লতা পাতাগুলো বাড়িটিকে ভালোবেসে, মায়ায়, ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছে। বাতাসে হেলিয়া, আলোতে খেলিয়া, সন্ধ্যা সকালে ফুটি, উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি। অর্থাৎ এই যে কুটিরখানি, এই কুটিরখানির চারিদিকে রয়েছে বুনো লতা পাতা ফুল গাছ। সেই বুনো লতা পাতা ফুল গাছ কুটিরটিকে ভালোবেসে ঘিরে ধরেছে, ঘিরে রেখেছে। এবং কি হয়েছে, উঠোনের এক কোণে কিছু বুনো ফুল গাছ আছে, যে বুনো ফুল গাছগুলোর আমরা হয়তো নাম জানি না, বা যে গাছগুলো হয়তো প্রকৃতির খেয়ালে আপনা আপনি হয়েছে। সেই গাছগুলিতে প্রচুর ফুল ফুটে রয়েছে। সেখানে যখন নদীর বাতাস বয়ে যাচ্ছে, নদীর বাতাসে সেই ফুলগুলো দুলে দুলে উঠছে। কবির মনে হচ্ছে যে যেন ফুলগুলো এখানে খুব খুশিতে আছে, আনন্দে আছে, তাই তারা হেসে কুটি কুটি হচ্ছে। অর্থাৎ প্রচণ্ড পরিমাণে তারা হাসছে, আনন্দে তারা খুব হাসছে। মাচানের পরে শিম লতা আর লাউ কুমড়ার ঝাড়। আর কি হয়েছে, সেই কুটিরের সামনে একটা মাচান রয়েছে। মাচান অর্থাৎ মাচা, গ্রামাঞ্চলে বেশিরভাগ বাড়িতেই আমরা দেখতে পাই উঠোনে একটা মাচা রয়েছে। সেই মাচায় কি রয়েছে, শিম লতা, লাউ কুমড়ো, তার ঝাড় রয়েছে। অর্থাৎ মাচায় প্রচুর পরিমাণে শিম লতা, লাউ কুমড়োর গাছ মানে ঝোপ হয়ে হয়েছে। এবং সেই গাছগুলো যখন হাওয়া দিচ্ছে, সেই গাছে যত ফুল ফুটেছে, ফুলগুলো হাওয়ায় নড়ছে, দুলছে, যেন মনে হচ্ছে যে আড়াআড়ি করে দোলায় দোলায় ফুল ফল যত যার শিম লতা লাউ কুমড়ো, এদের যার যত ফুল ফল আছে সেগুলো মাচার নিচে ঝুলছে। মনে হচ্ছে তারা যেন আড়াআড়িভাবে যে যত পারছে ঝুলিয়ে দিয়েছে, বা যে যত পারছে হাওয়ায় সেগুলোকে দোলাচ্ছে। তল দিয়ে, তার তল অর্থাৎ তলা, মাচার তলা দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ। আর কি হয়েছে, মাচার উপরে তো শিম লতা লাউ কুমড়োর ঝাড় আছে, তাতে ফুল ফল উভয়ই ফুটেছে। আর মাচার তলায় রয়েছে লাল নোটের শাক। গ্রাম বাংলায় আমরা এটা খুবই দেখতে পাই। সেই লাল নোটের শাক মাচার তলায় রয়েছে, মনে হচ্ছে যেন লাল রঙের ঢেউ খেলে গেছে। সেই লাল রঙের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। কে বাড়িয়ে দিয়েছে না, লাল শাড়িখানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধূ কেউ। এই কুটিরে যারা বাস করে
সেই বাড়ির কোনো বউ, সে তার লাল শাড়িটা ওখানেই রোদে দিয়ে গেছে। তার লাল শাড়ির লাল রং, তার সঙ্গে নোটে শাকের লাল রং একটা আলাদা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। মাঝে মাঝে সেথা এঁদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। আর কি হয়েছে, সেই কুটিরের সামনে রয়েছে একটা এঁদো ডোবা। এঁদো ডোবা, ডোবা ছোট গর্ত, এঁদো মানে হচ্ছে সেটা পাকে পূর্ণ হয়ে গেছে, খুব পাঁক আছে সেই গর্তটায়। সেই গর্তে আছে ডাহুক পাখি। ডাহুক পাখি বা মা ডাহুক, সে তার ছোট ছোট ছানা, ছানা অর্থাৎ এখানে ছানা অর্থাৎ শাবক বাচ্চা, ডাহুক পাখি তার ছোট ছোট বাচ্চাগুলোকে লয়ে মানে নিয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। এই বাড়ির উঠোনে মাঝে মাঝেই মা ডাহুক, ডাহুক মেয়েরা মানে মা ডাহুক পাখি, সে তার এই ছোট ছোট ছানাগুলোকে নিয়ে উঠোনে এসে গানে গানে কথা কয়। পাখির যে ডাক, অনেক পাখির ডাক আমাদের কাছে খুব সুমিষ্ট লাগে, মিষ্ট লাগে, সুরেলা লাগে, যাকে মনে হয় যেন পাখি গান গাইছে। তো ডাহুক পাখির ডাক এখানে কবি বলেছে যে তার ডাকের মধ্যে একটা সুমিষ্ট ভাব রয়েছে, যেন মনে হচ্ছে সে গান গাইছে। এবং এই যে পাখি সুর করে করে কিচিরমিচির শব্দ করছে, সেই কিচিরমিচির শব্দ সে তার মনের কথা, তার মনের ভাব প্রকাশ করছে। ডাহুক পাখি, মা ডাহুক বা ডাহুক মেয়ে, সে তার ছোট ছোট ছানা বা শাবকগুলো নয়ে এই এঁদো ডোবা থেকে উঠে এসেছে। কোথায় না, কুটিরের সামনে যে উঠোনটা রয়েছে সেখানে, এবং নির্ভয়ে তারা সেখানে চড়ে বেড়াচ্ছে। তাদের কিন্তু কোনো ভয় নেই, তারা জানে যে এ বাড়িতে যে মানুষগুলো বাস করে তারা তাদের পক্ষে মোটেই ক্ষতিকর নয়, তারা অত্যন্ত শান্ত, তারা অত্যন্ত নিরীহ। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে। আর কি হয়, সেই বাড়ির চারিদিকে যে গাছপালাগুলো রয়েছে সেই গাছের শাখায় বা ডালে বনের যে পাখিরা বসে আছে তারাও কিন্তু নির্ভয়ে, কোনো ভয় নেই, গান ধরে। তারাও সেখানে মনের আনন্দে গান ধরে। তারাও জানে যে এখানে আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এখনও তাহারা বোঝেনি হেথায় মানুষ বসত করে। পাখিগুলো বুঝতেই পারেনি যে এখানে কোনো মানুষ বাস করে হেথায়, অর্থাৎ এখানে, এখানে অর্থাৎ এই কুটিরে, এই যে গড়াই নদীর তীরে যে কুটিরটি রয়েছে সেই কুটিরে যে কোনো মানুষ বাস করে সেটা পাখিগুলো বুঝতেই পারেনি। কেন বুঝতে পারেনি? কারণ গড়াই নদীর তীরে এই শান্ত পরিবেশে যে মানুষগুলো বাস করে তারাও অত্যন্ত শান্ত, নিরীহ। শহরের হট্টগোল কোলাহল এগুলো তাদের স্পর্শ করতে পারেনি। তারা সেখানে শান্ত জীবনযাপন করে, আর তাদের সেই শান্তির জীবন পাখিগুলোর কাছে প্রভাব ফেলেছে। পাখিগুলো বুঝতেই পারছে না যে এখানে কোনো মানুষ বাস করে। মটরের ডাল, মসুরের ডাল, কালিজিরা আর ধনে, লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে। ওই বাড়ির উঠোনে মটর ডাল, মসুর ডাল, কালো জিরে যেটা আমরা বলে থাকি, ধনে, লঙ্কা মরিচ অর্থাৎ লাল লঙ্কা হবে, এগুলোকে উঠোনে খুব যত্ন সহকারে শুকোতে দেওয়া হয়েছে। এবার দেখো এগুলো তো সব বিভিন্ন রকমের রং, লাল লঙ্কা তার রং আলাদা, কালো জিরে তার রং আলাদা, ধনের রং আলাদা, মুসুরির ডালের রং আলাদা, মটরের ডালের রং আলাদা, বিভিন্ন রকমের রং উঠোনে যখন শুকোতে দেওয়া হয়েছে এগুলো বিভিন্ন রকম রং সেখানে ফুটে উঠেছে, যেন মনে হচ্ছে যে আলপনা দেওয়া হয়েছে। লঙ্কার রং, মসুরের রং, মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আলপনা আঁকা কার। এই সমস্ত লঙ্কা, মুসুরির ডাল, মটরের ডাল, জিরা, ধনে, এই যে বিভিন্ন রং, এই রঙগুলো এদের যে পাশাপাশি যখন শুকোতে দেওয়া হয়েছে মনে হচ্ছে যে যেন বিভিন্ন রঙের আলপনা দেওয়া হয়েছে উঠোনে। যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি, এবাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি। আখর অর্থাৎ অক্ষর, যে এই বাড়িতে যে এত সুখ, এ বাড়ির মানুষের জীবনে এত সুখ, এ বাড়ির পরিবেশটা এত সুন্দর সুখকর, এই সমস্ত কিছু কাহিনী যেন নানান অক্ষরে লেখা হয়েছে। এই যে বিভিন্ন রঙগুলো, এই রঙগুলো যে আলপনা
এবং এই রঙগুলোকেও এক একটা অক্ষরের সঙ্গে তুলনা করা হয়েছে, যে এই যে সুন্দর একটা দৃশ্য এই উঠোনে ফুটে উঠেছে, এই সুন্দর দৃশ্যগুলো যেন এক একটা অক্ষর, এই এক একটা অক্ষরে যেন এই বাড়ির সুখের কাহিনী, এই বাড়ির শান্তির কাহিনী বর্ণনা করা হয়েছে। এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, এ বাড়ির আনন্দ, এ বাড়ির হাসি, এ বাড়ির সুখ, এ বাড়ির স্বাচ্ছন্দ্য সব কিছু জীবন্ত হয়ে ফুটে উঠেছে এই বর্ণনার মধ্য দিয়ে। সাঁঝ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে। আর কি হচ্ছে, সাঁঝ অর্থাৎ সন্ধ্যাবেলা বা সকালবেলা যখন এ বাড়ির ওপর দিয়ে রঙিন মেঘ ভেসে যাচ্ছে, সেই মেঘও যেন এই বাড়িকে ভালোবেসে কিছুক্ষণ থেমে থাকছে, কিছুক্ষণ থেমে এই বাড়ির যে সৌন্দর্য, এই কুটিরের যে শান্ত সুন্দর স্নিগ্ধ রূপ, এই কুটিরের শান্ত স্নিগ্ধ রূপ যেন আকাশের মেঘের মনকেও হরণ করেছে। মেঘের দৃষ্টিও যেন আজ নদী তীরের এই ছায়া ঘেরা কুটিরের দিকেই আটকে আছে। কবি এক্ষেত্রে কিন্তু নিজের যে মুগ্ধতা সেটাও মেঘের আড়ালে প্রকাশ করেছেন। তাহলে এই ছিল আমাদের আজকের কবিতা গড়াই নদীর তীরে, যার কবি হচ্ছেন পল্লী কবি জসীমউদ্দীন। এবং যে কথা বলা হয়নি, যে এই কবিতাটি মূল যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেই কাব্যগ্রন্থের নাম হলো সজন বাদিয়ার ঘাট। আজকের কবিতার সঙ্গে সঙ্গে আমি কিছু প্রশ্নর উত্তরও আলোচনা করে দেব। যেমন ধরো, এই কবিতার একের প্রশ্ন আছে যে কবি জসীমউদ্দীন কোন অভিধায় অভিহিত হয়েছেন? কবি জসীমউদ্দীন পল্লী কবি অভিধায় অভিভূত হয়েছেন। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো নকশি কাঁথার মাঠ এবং রাখালি। কবিতায় বর্ণিত নদীটির নাম কি? কবিতায় বর্ণিত নদীটির নাম গড়াই। মাচানের পরে কি আছে? মাচানের পরে আছে শিমলতা ও লাউ কুমড়ার ঝাড়। মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি? মানুষের বসত করার কথা এখানে গাছের ডালে বসে গান করা বনের পাখিরা বোঝেনি। উঠানেতে কি কি শুকাচ্ছে? উঠানে মটরের ডাল, মসুরের ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা, মরিচ ইত্যাদি শুকোচ্ছে। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? বাড়িটিকে ভালোবেসে সন্ধ্যা সকালের রঙিন মেঘেরা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়। বাকি প্রশ্নের উত্তর আমি পরের ভিডিওতে আলোচনা করে দেব। তোমরা আমার এই ভিডিওটা সকলেই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।